আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। আজও ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে 3 মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা। মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা মাসুদ পেজিশকিয়ানের। সৌদি আরবের উপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা হুথির। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা। তারল্য সংকট সমাধানে ব্যাংকগুলোকে 4 লাখ কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের টানা 10ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতেই এই অভিযান। শেষ দফায় তারা ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে অভিযান সম্পন্ন করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহসার ও বন্দর ইমাম খোমেনি সহ কয়েকটি শহর লক্ষ্যবস্তু হয়েছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 3টি বড় সামরিক স্থাপনায় কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় তারা কুয়েতের ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও ডিরেকশন ফাইন্ডিং অ্যান্টেনা, ক্যাম্প আল আদ্রির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল জাবের ঘাঁটির সেনা আবাসনকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবের কারণে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই লড়াইয়ের মাধ্যমে অঞ্চলে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি আহমেদ আল জাবের ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় হামলার দাবি করার পরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা সাম্প্রতিক ঘণ্টাগুলোতে কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জর্ডানের সামরিক বাহিনী সোমবার গভীর রাতে জানিয়েছে, সতর্কতামূলক সাইরেন বাজার পরপরই তারা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। পাশাপাশি বাহরাইন জানিয়েছে, ইরানের উৎক্ষেপণ করা ড্রোন তাদের আকাশপথের নেভিগেশন ব্যবস্থাকে লক্ষ্য করলেও দেশটির বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় 2টি তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সপ্তাহান্তে একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার তিনি এই হুঁশিয়ারি দেন। ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের মধ্যে 2 জন জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও একজন সেনার দেহাবশেষ পরীক্ষা নিরীক্ষা চলছে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যতবারই ইরান আমেরিকান সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণ মূল্য দিতে হবে। এই বিষয়ে তার নির্দেশনায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফসের চেয়ারম্যান ড্যানিয়েল কেনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে মার্চ মাসে কুয়েতের পোর্ট শুয়াইবাতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা আহত হন। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় 430 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ লড়ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মাসুদ পেজিশকিয়ান বলেন, বর্তমান বাস্তবতা হলো ইসলামিক রিপাবলিক অফ ইরান আজ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক ও প্রাকৃতিক যে কোনো ফলাফল বা পরিণতি মেনে নিতে হবে। সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি। গতকাল গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছেন, এখন থেকে লোহিত সাগর কিংবা এ সাগরের সঙ্গে সংশ্লিষ্ট বাব আল মানদেব প্রণালীতে কোনো সৌদি জাহাজ বা নৌযান দেখা মাত্রই সেটিকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।
ওই মুখপাত্র অবশ্য ওই নিষেধাজ্ঞা সম্পর্কে বেশি বিস্তারিত তথ্য দেননি। তবে গতকাল হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত একটি ইয়েমেনি সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন থেকে লোহিত সাগর এবং এই সাগরের দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথ নামে পরিচিত বাব আল মানদেব প্রণালীতে সৌদির কোনো জাহাজ বা নৌযান দেখলেই সেটিকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে হুথি গোষ্ঠী। তিনি আরও জানান, সৌদি আরব হুথি নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম ইয়েমেনের সামুদ্রিক বন্দর এবং বিমানবন্দর অবরোধ করে রেখেছে। তার পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে হুথি হাইকমান্ড। এদিকে নিষেধাজ্ঞা জারির পর সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় হুথি গোষ্ঠীর এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলছে, সৌদির সাগরে নিজেদের জাহাজ নৌযান রক্ষা করতে আন্তর্জাতিক আইন মেনে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে রিয়াদ। সৌদি আরবের বৈদেশিক বাণিজ্য ও জ্বালানি পণ্য রপ্তানির জন্য লোহিত সাগর খুবই গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়া এবং হরমুজ প্রণালীতে ইরানি প্রতিরক্ষা বাহিনীর অবরোধ জারির পর জ্বালানি তেল রপ্তানির জন্য লোহিত সাগরের গুরুত্ব আরও বেড়েছে সৌদির কাছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। খলিল আল হায়াকে সংগঠনটির নতুন নেতা ঘোষণা করা হয়েছে। 2024 সালের অক্টোবরে ইসরায়েলের হামলায় নিহত সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলার এক বিবৃতিতে বলা হয়েছে, খলিল আল হায়া এর আগে সংগঠনটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি 5 সদস্য বিশিষ্ট লিডারশিপ কাউন্সিলেরও সদস্য ছিলেন। দলটির সাবেক পলিট ব্যুরো প্রধান খালেদ মিশালের সঙ্গে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ভোটের দ্বিতীয় দফায় তিনি জয়ী হয়েছেন। 2024 সালে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হন। একই বছর তেহরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এসব ঘটনার পর হামাসে খলিল আল হায়ার গুরুত্ব ক্রমেই বেড়ে ওঠে। শীর্ষ নেতারা নিহত হওয়ার পর হামাস কৌশল বদলে নেতৃত্ব পরিচালনার জন্য 5 সদস্যের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করে। ওই কাউন্সিলের সদস্য ছিলেন আল হায়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে 2024 সালের শেষের দিকে কাউন্সিলটি গঠন করা হয়। 1960 সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী আল হায়া 1987 সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাতার, মিশর সহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনায় তিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। গাজার বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করায় তিনি ইসরায়েলি অবরোধের মধ্যেও কোনো ধরনের বাধা ছাড়াই প্রতিবেশী দেশগুলোতে ভ্রমণ ও সমন্বয় করতে সক্ষম হন। গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতাকারী আলোচনায় হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আল হায়া। দলের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আল হায়ার পরিবারকে চরম মূল্য দিতে হয়েছে। 2024 সালের যুদ্ধে একটি ইসরায়েলি হামলায় তার বড় ছেলে ওসামার বাড়ি ধ্বংস হয়ে যায়। এ সময় আল হায়ার ছেলে, তার পুত্রবধূ এবং তাদের সন্তান নিহত হন। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহার একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় তার ছেলে হুমাম সহ 5 জন নিহত হন। ব্যাংক খাতে তারল্য সংকটের চাপ আরও বেড়েছে। সে চাপ সামাল দিতে গত জুন মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোকে রেকর্ড পরিমাণ অর্থ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক মাসেই কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন মাধ্যমে 4,10,202 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে, যা একক মাসের হিসেবে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক রেপো, স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি এবং স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে অর্থ সরবরাহ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মানি মার্কেট ডাইনামিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, দুর্বল ব্যাংকগুলো অনেকদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার উপর নির্ভরশীল। তবে জুন মাসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার কারণে গ্রাহকদের প্রাপক আমানত উত্তোলন পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। ফলে ব্যাংকটির তারল্য সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিরিক্ত সহায়তা দিতে হয়েছে। এ কারণে জুন মাসে তারল্য সহায়তার পরিমাণ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।